অনেক দিন পর আজকে একটা গল্প নিয়ে এসেছি। আজকের গল্প অন্তঃসলীলা, লেখিকা সাবিত্রী রায়। বহুদিন পরে দেবব্রত আজ আবার ধীরে ধীরে পা চালায় কফি হাউসের দিকে। ঝাড়া মোছা ঝকঝকে পরিচিত সিঁড়িটার মাথায় পা দিতে না দিতেই ভেতর থেকে প্রসন্ন চোখে আহ্বান আসে, এই যে দেবব্রত, খবর কি? আজকাল যে তোমার দেখাই পাওয়া যায় না। একটা চেয়ার মৃদু ঠেলে দেয় পুরনো লেখক বন্ধু শিবনারায়ণ ব্যানার্জি। তারপর তোমাদের কাগজের কদ্দূর? নতুন কোনো বই বের হচ্ছে নাকি রাধারানী থেকে? শিবনারায়ণ জিজ্ঞাসু চোখে তাকায়। হ্যাঁ, একটা নতুন কন্ট্রাক্ট হচ্ছে শিগগিরই, শকুন্তলা দেবীর উপন্যাস। মুখের কথা কেড়ে নিয়ে ঠাট্টার সুরে বলে শিবনারায়ণ, মেয়েদের লেখা আবার উপন্যাস? নির্ঘাত লস দিতে হবে রাধারানী পাবলিশারকে। তাছাড়া আনকোরাও নিশ্চয়ই নাম তো শুনিনি কখনো। ওর তো আরও দুখানি বই বেরিয়েছে ছোট গল্পের। ওহো, ও আবার গল্প নাকি? টেকনিকের কোনো বৈশিষ্ট্য আছে তাতে? দেবব্রত দৃঢ় কণ্ঠে জবাব দেয়, একমাত্র টেকনিকটুকুই তো গল্পের প্রাণ নয়, আত্মাও নয়। এবার তর্ক শুরু হয়। শকুন্তলা সেন কোন অতলে ডুবে যায় তর্কের জোর ঘূর্ণিপাকে। একেবারে উপকথা রূপকথার যুগ হতে 48 মাসের পুজো সংখ্যায় এসে ভেড়ে তর্কের পাল তোলা তরি। আরও জনা দুই বন্ধু এসে বসে ছোট্ট টেবিলটি ঘিরে। বেয়ারা নতুন করে কফি দিয়ে গেছে দ্বিতীয়বার। ধোঁয়া উঠছে, কফির বাষ্পীয় উগ্র গন্ধ ধোঁয়ার সাথে মিশছে সিগারেটের কড়া গন্ধ, বাষ্পহীন ধোঁয়ার কুণ্ডলী। কাঁচের বড় বড় জানলা দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশের বেশ খানিকটা বড় অংশ। হাওয়াটাও আজ ভেজা ভেজা, বলা চলে প্রায় কন্টিনেন্টাল পরিবেশ। তর্ক তীব্র হয়ে উঠছে। শিবেশ রায় সিগারেটের ছাইটুকু টোকা দিয়ে ঝেড়ে ফেলে শেষ টানটা দিয়ে নেয়। তারপর প্রথম কথা বলে এতক্ষণে, তবে আশার কথা এই যে আজকাল সাহিত্যিকদের কর্তব্যের প্রতি দৃষ্টি পড়েছে। কলমে কালি যখন আছে, লিখেই যাক যা খুশি, এই স্বেচ্ছাচারিতার যুগ কেটে যাচ্ছে। এই তো সেদিন 31 এতে বেশ একটা ভালো আলোচনা হলো। ছোট গল্প লেখার কায়দা সম্বন্ধে একটা সুন্দর কথা বলেছেন আমাদের সাহিত্যিক মহারাজ। লেখার মতো মস্ত একটা প্রয়োজনীয় কায়দাই হচ্ছে অপ্রয়োজনীয় কথাগুলোকে ছেঁটে ফেলতে শেখা। অতি ঠিক কথা। আগাছা নিড়ানো না হলে ফুলচারার সৌন্দর্য আড়াল হয়ে যায় বাজে গাছের চাপে। আরও একজন ঘরে ঢোকে। রঞ্জন রায় ডাক দেয়, এই যে প্রফেসর, দূরে দূরে কেন? তোমার বউ তো এন্টার লিখছে হে, একরকম ঘষতে ঘষতেই হাত পেকে যাবে। দেবব্রত লজ্জিত বোধ করে শকুন্তলার সম্বন্ধে এ ধরনের উক্তিতে। শকুন্তলার লেখার একজন উৎসাহী পাঠক সে। ব্যথিত হয় সে এতটা রূঢ় মন্তব্যে। সাহিত্যিকদের কফির আসর শেষ হয়, রাস্তায় নেমে পড়ে সবাই। প্রফেসর যায় না, কারো জন্য অপেক্ষা করছে। দেবব্রত ওঠে না, বসে বসে সিগারেট পোড়ায়। চোখের সামনে বিচিত্র মানুষের বিচিত্র বেশভূষা, হাসি ও চিন্তার রেখা আলতোভাবে ছুঁয়ে ছুঁয়ে যায় সিগারেটের ধোঁয়ার ভেতর দিয়ে। এও এক ধরনের রঙ্গমঞ্চই। হালকা সবুজ রঙের দেওয়ালে দেওয়ালে সুন্দর ছবি আঁকা, শাখায় শাখায় কুজনরত বিহঙ্গ বিহঙ্গী, ঘর ভর্তি সাজানো চকচকে চেয়ার টেবিল, উর্দি পরা মানুষের ত্রস্ত্র ছোটাছুটি। নতুন আরেকটি দল এসে দখল করেছে সাহিত্যিকদের পরিত্যক্ত চেয়ারগুলি। উগ্র এসেন্সের গন্ধ চারিদিকে। একটা মোহময় রেশ বিস্তার করছে দেবব্রত চিন্তামগ্ন মনে। সাহিত্যিকদের কথাই ভাবছে সে। বয় এসে শূন্য পেয়ালা পিরিচগুলো সরিয়ে নিয়ে যায়। চমক ভাঙে দেবব্রতর। এবার উঠতে হয়। প্রফেসরও বেরিয়ে আসে একসঙ্গে। নমস্কার, কাল কিন্তু আপনার বাড়ি যাচ্ছি।
একটা লেখা দেবার কথা আছে এবারের সংখ্যায়। ঠিকানাটা আবার একটু মিলিয়ে নেয়। পরের দিন ঠিকানা পকেটে নিয়ে বের হয় শকুন্তলার লেখা আনতে। ঘুরতে ঘুরতে সরু একটা আবছা অন্ধকার গলির ভেতর এসে পড়ে। এই রাস্তায় কি? রোয়াকে বসা একটি লোকের কাছে একটু খোঁজ নেয়। হ্যাঁ, এই গলিই তো। দেবব্রত এগিয়ে চলে। একটু অসতর্ক হয়ে হাঁটলেই গায়ের জামাটার ছোঁয়া লেগে যায় দুপাশের বাড়ির দেওয়ালে। অসাবধানী পানের পিকের দাগে নানা আকারের চিত্র আঁকা দেওয়ালের গায়ে। কোথাও বা সর্দি বসা পাকা পাকা কফ লেগে আছে। দেবব্রত চোখ বুলিয়ে চলে বাড়ির নম্বরগুলিতে। মনটা বেশ কিছু দমে গিয়েছে এরই মধ্যে। এই গলিতে শকুন্তলা দেবীর আস্তানা। একটা বহু পুরনো আমলের স্যাঁতস্যাঁতে বাড়ি সম্মুখে রেখে হঠাৎ থেমে গিয়েছে অপরিসর গলিটা। দেবব্রতকেও থামতে হয় অগত্যা। চোখের সামনেই জলজল করছে নম্বরটা 8/7 বি। এই বাড়িতেই থাকেন শকুন্তলা দেবী, নবীনা লেখিকা। শকুন্তলাকে সে দেখেনি, চেহারাটাও জানে না, কিন্তু ভিতরটা দেখা হয়ে গেছে। এত ঘনিষ্ঠভাবে পরিচিত মানুষ 10 বছরের পরিচয়ও হয় না। শ্রদ্ধা করে সে শকুন্তলা দেবীকে। ভিতর হতে দুয়ারের খিলটা খুলে যায়। মস্ত এক শব্দ করে একটি মেয়ে মানুষ বের হয়ে আসে। কতকগুলি তরকারির খোসা আর কুঁচো চিংড়ির আঁশ এনে ঢেলে দিয়ে যায় গলির একধারে। ভিতরে ঢুকবার সময় লক্ষ্য করে দেবব্রতকে। কাকে চাই? শকুন্তলা দেবী এই বাড়িতে থাকেন? ওই দিকের বারান্দা ঘুরে সোজা চলে যান। নির্দেশ মতো সোজাই চলে আসে সে। আবার একটা ভেজানো দুয়ারের সামনে এসে আটকে যায়। একটু ইতস্তত করে কড়া নাড়ে। বছর 7 একটি ফ্রক পরা মেয়ে বের হয়ে আসে। বাবা তো পড়াতে গেছেন, বসবেন কি একটু? শকুন্তলা দেবী আছেন? মা রান্না করছেন, আপনি ভেতরে এসে বসুন। ভেতরে ঢুকে একেবারেই দমে যায় দেবব্রত। আধো অন্ধকার ঘরখানার মাঝখান দিয়ে একটা প্রশস্ত পর্দা টাঙানো। পার্টিশনের কাজ করাই এর উদ্দেশ্য। আর একদিকে 2খানা তক্তপোষ জোড়া দেওয়া, তার উপর রাত্রিশয্যা গোছানো রয়েছে। রং ওঠা একটা পুরু সুজনি দিয়ে ঢাকা স্তূপীকৃত বালিশের বিপুল উচ্চতা বড় বেশি স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছে যেন এ বাড়ির জনসংখ্যা। একপাশে একটি নবজাত শিশুর শয্যা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিশ, কাঁথা, অয়েল ক্লথ। দেওয়ালে টাঙানো অসংখ্য দেবদেবী আর গুরুদেবের ছবি। জানলার উপরের তাকে বই, খাতাপত্র, পুরনো পত্রিকার মাজা। মেয়েটি ঘুরে আসে। ও কি, আপনি দাঁড়িয়ে আছেন? বসুন না লক্ষ্মীটি, মা এক্ষুনি আসবেন, পত্রিকা এনে দেব। ছোট্ট মেয়েটির কথার আপন করা সুরে অনেকখানি হালকা হয়ে যায় মন। দেবব্রত তাকিয়ে দেখে অপরিমিত যত্নে বেড়ে ওঠা কৃশ একটি ছোট্ট মেয়ে, কিন্তু সুস্থ একটি প্রাণ রয়েছে উজ্জ্বল চোখ দুটিতে। পর্দার ওপাশের প্রতিটি কথাই স্পষ্ট শোনা যায় এপাশে। আধা বয়সী মহিলাদের পরচর্চা, খানিকটা কুৎসা। ওপাশ হতে ডাক আসে, খুকি যাই ঠাকুমা। মেয়ে ছুটে চলে যায়। দেবব্রত অগত্যা পড়া পত্রিকাতেই চোখ বুলোতে থাকে, কিন্তু পর্দার আড়ালের কর্কশ কথাগুলি কানে এসে ঘা মারতে থাকে বারে বারে। মেয়েটাকে একটু ধর দেখি, চালগুলো ঝেড়ে নি। পার্শ্বস্থিতা আত্মীয়ার নিকট মনের কিছু তিক্ততাও ঝেড়ে ফেলে বসিয়সী মহিলা চাল ঝাড়ার সঙ্গে সঙ্গে। আগের মতো কি আর ঝাড়তে পারি? কিন্তু কি করব, রেশনের চাল, একে তো কাকড়, তার উপর 5 মিশালি। সমবেদনা জানায় পার্শ্ববর্তিনী। তোমার কি আর এখনও সংসারের কাজকর্ম করার বয়স আছে? এখন পুজো সন্ধে নিয়ে দিন কাটাবার সময়। অমন ভাগ্যই কি না, এখন মরতে পারলেই একমাত্র শান্তি। অদৃষ্টকে বারে বারে ধিক্কার জানায়। ঠিক সেই সময় পর্দা ঠেলে ঘরে ঢোকে শকুন্তলা। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, লজ্জিত সুরে বলে সে, কিন্তু লেখাটা তো টুকে রাখতে পারিনি। আপনি বরং একটু দেখে যান, কষ্ট করে এলেনই যখন।
শকুন্তলা জানলার উপরের তাকে হাতে এক পাঁজা পুরনো রংভরা খাতা টেনে নামিয়ে এক মনে খুঁজতে থাকে সদ্য লেখা গল্পটি। দেবব্রতর চোখ পড়ে একবার শকুন্তলার হাতের দিকে। সবে মাত্র মশলা পিষে এলো, তারই চিহ্ন হলুদ রং ধরা হাত দুখানায়। পর্দার উপাসে শিশুকণ্ঠে কান্না শুরু হয়। কান্না ক্রমেই চিৎকারে পরিণত হতে থাকে। মনে হয় যেন এখনই লাঙল ছিঁড়ে যাবে। মৃদু অধৈর্যের সাথে নিচু গলায় শকুন্তলা পুড়িয়েই ফেলল নাকি ওরা উনুন ধরাতে। ওদিকে পর্দার ওপাশ হতে চাপা গলার কড়া ঝাঁঝ এসে ধাক্কা খায় পর্দার গায়ে। ডাক না তোর মাকে, মেয়েটা চেঁচিয়ে গলা ফেটে মরছে, কানেও কি যায় না? ছেলে পুলের মায়ের কি আর দিনরাত কলম নিয়ে বসে থাকলে চলে? একটু স্বর নামিয়ে যেন স্বগতোক্তি করে মহিলাটি। বিদ্বান ছেলের বিদুষী বউ, যত জ্বালা হয়েছে আমার। নিচু গলায় বলা হলেও সবটুকু কথাই শোনা যায় পর্দার এপাশেও। একটা থমথমে চাপা শ্লেষে ভরা থাকে কোঠাখানা। দেবব্রত নিমেষের জন্য একটু তাকায় শকুন্তলার দিকে। একটা লজ্জার কালিমায় ছায়াচ্ছন্ন করে ফেলেছে মুখখানা। একটি অপ্রস্তুতের মতো বলে ফেলে সে, আমি না হয় আর একদিন এসে নিয়ে যাব। না না, এই তো পেয়েছি, আপনাকে কষ্ট করে পড়তে হবে, এখানে ওখানে ছড়ানো রয়েছে লেখাটা। খাতাখানা এগিয়ে দিয়ে চলে যায় সে। শিশুর কান্না তবু থামে না। আবার সেই একই ঝাঁঝালো কণ্ঠস্বর, বাবা মেয়ের কান্নায় তো আর পারি না। এক মেয়ে জন্মেছে, তাই রোগই ছাড়ে না। আর রোগ ছাড়বেই বা কী করে? এমন স্যাঁতস্যাঁতে বাড়িতে ভালো মানুষেরও রোগ ধরে যায়, রোগের বংশও নেই। দেবব্রত খাতাখানায় মন দেয়। 5 বছর আগেকার পাঠ্যবস্তার প্রথম কয়েকটা পৃষ্ঠা, রোমান ইতিহাসের ক্লাস নোট, কৃতদাস বিদ্রোহ, জুলিয়াস সিজারের হত্যা। তারপর নতুন লিখতে শেখা বড় বড় অক্ষরে প্রথম পাঠ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সব শেষে শুরু হয় গল্পের আরম্ভ। ময়দানের দিকে এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের মিছিল। দেবব্রত মন গুছিয়ে আনে গল্পে, বেশ বড় গল্প। এরই মধ্যে ছোট্ট মেয়েটি চায়ের পেয়ালা রেখে যায় চৌকির উপরে। মিষ্টি হাসির অজস্রতা কচি চোখে, যেন একটি সোনালি রোদের রেখা জোর করে ঢুকে পড়েছে এই আবদ্ধ ঘরে। ওপাশে আবার অদৃষ্টকে কষাঘাত শুরু হয়ে যায়। ডাল বুঝি পোড়া লাগলো, কি যে আমার বরাত। তোর মা বুঝি গেছে কলতলায় মেয়ের কাঁথা কাচতে, ডাক দে খুকি। সঙ্গে সঙ্গে এক ঝলক পোড়া গন্ধ উড়ে আসে। কাঁথা কাচতে একটু পরে গেলে চলে না? পার্শ্ববর্তিনী মৃদু মন্তব্য করে। না গিয়েই বা করবে কি? একটু বেলা হতে না হতেই যা ভিড় লেগে যায় কলতলায়। এক বাড়িতে 7 ভাড়াটে, একখানা মাত্র ঘর, 40 টাকা ভাড়া। এই তো এরা সব খেয়ে গেলে এই ঘরটুকুকে ধুইয়ে গঙ্গা জল ছিটিয়ে বসাবে আমার রান্না। তারপর রাত্রিতে আবার এরই উপর বিছানা পড়বে। এইটুকু ঘরে মানুষ তো আর কম নয়। হারানের ছেলেরাও তো এখন থেকেই পড়ে। তোমার তো তবু বউই রান্নাটুকু করে দেয়। পার্শ্ববর্তিনীর মনের জমানো খেদ বের হয়ে পড়ে হঠাৎ, কিন্তু গৃহস্বামিনী খুশি হয় না তার কথায়। অপ্রসন্ন সুরে বলে, আমি তো বলি বউকে, তোমার লেখাপড়ার ব্যাঘাত হয়, আমার আতপ চালটুকু আমিই ফুটিয়ে নিই। আমরা মূর্খ মানুষ, আমাদের তো আর সময়ের মূল্য নেই তোমার মতো। বিদ্বেষ জোয়ান প্রতিটি উচ্চারণে ধরা পড়ে অনুচ্চারিত বহু অনুরাগ। দেবব্রত কান ভাঙা চায়ের পেয়ালায় চুমুক দেয় সন্তর্পণে। ভিতর হতে আবার ডাক শোনা যায়, খুকি তোর কাকার আসনটা পেতে দিয়ে যা। এইমাত্র স্নান করে আসা অল্প বয়সের এক ভদ্রলোক একবার পর্দা সরিয়ে একটু দেখে যায় আগন্তুককে। একটা অর্থভরা হাসির কণা চোখের কোণায়। ওদিকে তদারক শুরু হয় ভিতরে। কিরে শুকু, চচ্চড়িটা কেমন হয়েছে? দেখতে তো তেমন ভালো মনে হচ্ছে না। আর ভালো হবেই বা কী করে, রান্নায় কি আর মন থাকে? তদারককারিণী ডাক দেয়, ও খুকি তোর মাকে বল আর 4টি ভাত নিয়ে আসতে। ভাত নিয়ে প্রবেশ করে বধূ। শাড়ির মৃদু শব্দ একটু, কি বৌদি
গল্প লিখতে গিয়ে নিজেই আবার গল্পের নায়িকা হয়ে পড়ো না যেন। বিষ ঝরা রসিকতা। দেবর সম্পর্ক যখন রহস্য করার অধিকার তো আছে। অপর পক্ষ নিরুত্তর। পর্দার এপাশের ভদ্রলোকের উপস্থিতিটাই হয়তো বিঁধছে তাকে। অস্বস্তি বোধ করে দেবব্রত। গল্পটি পড়া শেষ হয়ে গিয়েছে। গল্পের বলিষ্ঠ ইঙ্গিতময় রেশটুকু বারে বারে হোঁচট খায় লেখিকার পর্দার আড়ালের এই কুটিল ইঙ্গিতে। প্রফেসর সেন ঘরে ফেরে টিউশন সেরে, হাতে একটা বাজারের থলি। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবব্রত। নমস্কার, অনেকক্ষণ যাবৎ এসেছেন। ঘামে ভিজে যাওয়া গায়ের শার্টটি অতি যত্নের সাথে খুলতে খুলতে বলে, আমার আবার কলেজের সময় হয়ে এলো, কিছু মনে করবেন না, আমি স্নানটা সেরে আসি। দড়িতে ঝুলানো একরাশ জামা কাপড় ভিতর হতে খুঁজে বের করে ধুতিখানা। আমিও এখন যাব। হাতের খাতাখানা দেখিয়ে বলে, এই গল্পটি রবীন্দ্র সংখ্যায় ছাপাতে চাই, আপনি নিশ্চয়ই পড়েছেন। মুখের কথা শেষ হতেই উত্তর দেয় প্রফেসর, গল্প টল্প পড়ার কি আর ফুরসত আছে? খুকি, তেলের বাটি দিয়ে যা। মাথায় তেল ডলতে ডলতে বলে, এককালে ছিল ওসব সাহিত্য টাহিত্যর উৎসাহ, এখন কলেজ আর টিউশন, আর আছে কালোবাজারে ছোটাছুটি। প্রফেসর চলে যায় স্নান সারতে। ওভাসে প্রফেসরের গলা শোনা যায়, ডাক্তার বাড়ি যাওয়ার আর সময় হলো না, দেখি রাত্রিতে যদি পারি। কিন্তু জ্বর তো বেড়েছে, কফও আছে বুকে। শিশুর মায়ের উদ্বিগ্ন উত্তরটুকুও কানে আসে। শকুন্তলা ঘরে ঢোকে। কোলে কাঁথায় জড়ানো রুগ্ন শিশুটির চোখে জ্বরের ঘুম। ভালো করে লক্ষ্য করে দেবব্রত শকুন্তলার মুখের দিকে। গভীর বেদনার ছায়া চোখের গভীরে। মমতায় ভিজে ওঠে মনটা। কি চিন্তা করে বলে, খাতাখানি নিয়ে যাই, টুকে নেবার ব্যবস্থা আমি করব। ওই ঐকান্তিকতার স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে চোখ দুটো। অসংখ্য ধন্যবাদ সে চোখে। একটু সংকোচের সাথে বলে, আমি একবার চোখ বুলিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, আমারই উচিত ছিল লেখাটা ঠিক করে রাখা, কিন্তু মেয়ের জ্বর হয়ে পড়ায় আর পেরে উঠেনি। দেবব্রত অপেক্ষা করে। বসে বসে নতমুখে দেখে সে ঘরের মেঝেটা। বহু স্থানে সিমেন্টই উঠে গিয়েছে। দেওয়াল হতে সর্বক্ষণের জন্য একটা ভ্যাপসা গন্ধ বের হয়ে আসছে। আর একটা ছেলে ঘরে ঢোকে। দেবব্রত চেনে তাকে, শকুন্তলার ভাই সুব্রত। কোনো ভূমিকা না করেই বলে এসে, দিদি, তুমি যে কিছু টাকা দেবে বলেছিলে, আমাদের সেটা আজ পেলে উপকার হয়। এক মুহূর্তে ম্লান হয়ে যায় শকুন্তলার মুখখানা। অপরাধীর সুরে বলে, টাকা তো দেব বলেছিলাম, ভেবেছিলাম গতবারের লেখাটা দিয়ে বুঝি কিছু টাকা পাবো, কিন্তু আমাদের মতন নতুন লেখকের হাতের লেখা কাগজে ছাপানোটাই নাকি যথেষ্ট মূল্য দেওয়া। দেবব্রত তাকিয়ে দেখে আবার একটু লেখিকাকে। দুই হাতে দুই গাছা শাঁখের চুড়ি, পরিধানে মলিন মোটা শাড়ি, আভরণহীন কানের দুই পাশে চূর্ণ কুন্তল। 10টি টাকাও দিতে পারবে না? আমি ওদের আশা দিয়ে এসেছি, দিদির কাছে ঠিক পাবো। কথা যখন দিয়েছে সে। ব্যথিত সুরে সুব্রত বলে, অরুণদা যে থাইসিস নিয়ে বেরিয়েছিলেন জেল থেকে, তোমাকে বলিনি কি? ইমিডিয়েটলি তাকে স্যানিটোরিয়ামে পাঠানো দরকার চাঁদা তুলে। শকুন্তলার বিবর্ণ মৌনী মুখের দিকে তাকায় দেবব্রত। ভাষাহীন বেদনার নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়ছে কোমল আত্মা। মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো একজন অদেখা কর্মীর প্রাণের মমতায় আর স্নেহের ভাইয়ের হাসাভঙ্গের ব্যথায় বিদীর্ণ দৃষ্টি। তবু 10টি টাকাও দেবার শক্তি নেই তার। অনুমান করে দেবব্রত হয়তো আরও কত বাকি টাকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা, দুধওয়ালা, হয়তো বা ধার দেওয়া বন্ধুরাও। সুব্রত চলে যায় ম্লান মুখে। দেবব্রত উঠে পড়ে। আবার সেই অপ্রশস্ত নোংরা গলি দিয়ে হাঁটতে হাঁটতে তন্ময় হয়ে ভাবে দেবব্রত, এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ। আসলেই আমরা বহু লেখক লেখিকার গল্প পড়ে অনুপ্রাণিত হই, রোমাঞ্চিত হই, কিন্তু তাদের জীবনের গভীরে যে দুঃখ, যে শোক,
সেগুলো ছুঁয়ে দেখতে পারাটা বোধহয় খুব খুব শক্ত। আমার ইচ্ছা রইল অনেক ছোট ছোট গল্প যেগুলো গল্পের আড়ালে থেকে যায় সেগুলোকে নিয়ে আসার। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও নতুন নতুন কাজ করতে আর অনেক ছোট ছোট গল্প আপনাদের সামনে নিয়ে আসতে খুব ভালো লাগবে।